আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এবার অব্যাহতি দেওয়া হলো পরিচালক আমিনুল হাসানকে। 3 দিনের টানা বর্ষণে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাবারসহ বিশুদ্ধ পানির তীব্র সংকট। ডেঙ্গুর ভরা মৌসুমেও মশা নিধনে নেই তেমন তৎপরতা। অসন্তুষ্ট নগরবাসী, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে দাবি সিটি কর্পোরেশনের। করোনা উপসর্গে 3 জেলায় 7 জনের মৃত্যু। ফিজিওথেরাপির মাধ্যমে মৃত্যুর হার কমানো সম্ভব, অভিমত বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদের পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি, জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি জানান, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। আমাদের কাছে এখনো তো কোনো তথ্যপত্র কিছু নাই। উনি পদত্যাগ করেছেন, এটা তো আপনারা জানেন। জনপ্রশাসন একটু খুঁজ নেন, ওখান থেকে কি প্রসেসটা তো ওনারা করবেন। আর নতুন কে নিয়োগ হবে না হবে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নাই। এইটা আসলে প্রসেসটা জনপ্রশাসন থেকেই হবে, কারণ এটা তো অনেক বড় পদ। এর নিচের পদগুলো আমাদের মিনিস্ট্রি করে। গভর্নমেন্টের সিদ্ধান্ত যখন হবে, নাম যাবে তখন হবে, কিন্তু এটা এই মিনিস্ট্রির সাথে এখন আপাতত কোনো সম্পৃক্ততা নেই। ওনাকে যখন পদায়ন করা হবে তখন আমাদের সাথে কাজ হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর এবার হাসপাতাল বিভাগের পরিচালক ডাক্তার আমিনুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমিনুল হাসান লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে কোভিড-19 চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের নানা অনিয়মের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়। রিজেন্ট হাসপাতালকে কোভিড চিকিৎসায় অনুমোদন দেওয়ার জন্য মন্ত্রণালয়ের ইঙ্গিত ছিল বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মন্ত্রণালয় দায় না নিয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় তাকে। নানা অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোরও ইঙ্গিতও পাওয়া গেছে। দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে মৎস্য চাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানান তিনি। সকালে গণভবনের লেকে পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরিবারের সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলাধারগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো এবং বিলুপ্ত প্রজাতির মাছ রক্ষায় জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে এবারের মৎস্য সপ্তাহ। তিন দিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ছে রাজধানীর জনজীবন। এতে সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ। বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। গত 2 দিনের বৃষ্টির রেশ করিয়ে তৃতীয় দিনে সকাল থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি, কখনো ভারী ও কখনো গুঁড়ি গুঁড়ি। বৃষ্টি সবসময় যেন বাড়তি কষ্টের শ্রমজীবী মানুষের জন্য। অফিসে যাওয়া মানুষরাও পড়েছেন বেশ বিপাকে, কারণ সময় মতো কর্মস্থলে পৌঁছানো চ্যালেঞ্জ হয়ে পড়ে অনেকের। মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত ছিল না বৃষ্টি, তাই অনেকে ছাতা না নিয়েই বেরিয়েছেন বাইরে। এদিকে আবহাওয়া অফিস বলছে, আগামী শুক্রবার পর্যন্তই সারা দেশে অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় কিছুটা উন্নতি হলেও বেড়েছে বন্যার্তদের দুর্ভোগ। কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে ধরলা নদীর পানি। সারা দেশে লাখো বানভাসী রয়েছে খাবারসহ বিশুদ্ধ পানির তীব্র সংকটে। জামালপুরে 2 দফা বন্যায় দীর্ঘ 25 দিন ধরে চরম দুর্ভোগে অন্তত 10 লাখ মানুষ। খাদ্য সংকটে দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারগুলো প্রয়োজনীয় ত্রাণ না পাওয়া অভিযোগ তাদের। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, আজ থেকে 28 জুলাই পর্যন্ত যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতির চরম অবনতি হবার শঙ্কা রয়েছে।
এদিকে ২০ দিনের ব্যবধানে তৃতীয় দফা বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের জনজীবন। জেলার সবগুলো নদ নদীর পানি বিপদসীমার ওপরে। এতে জেলার ৮৩টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা বন্যা কবলিতরা চরম দুর্ভোগে। অন্যদিকে কুড়িগ্রামে আবারও ধরলা নদীর পানি বাড়তে থাকায় জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার পানি স্থায়ী হওয়ায় দুর্ভোগ বাড়ছে বানভাসীদের। তিস্তার পানির তোড়ে রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঘরবাড়ি। গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঘরবাড়ি থেকে পানি নামেনি। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার অনেক ওপরে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে ধরলা নদীর পানি। এতে প্লাবিত হয়ে পড়েছে ২টি উপজেলার বিভিন্ন গ্রাম। ডেঙ্গুর এই ভরা মৌসুমেও মশা নিধনে সিটি কর্পোরেশনের অপর্যাপ্ত তৎপরতায় অসন্তুষ্ট রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। নির্বাচনের সময় ছাড়া জনপ্রতিনিধিদের দেখা না পাওয়ায় আফসোস তাদের। তবে এডিস মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালানো হয়েছে জানিয়েছে সিটি কর্পোরেশনের দাবি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই আছে। রাজধানীর বাউনিয়া বাঁধে ১ লাখের বেশি স্বল্প আয়ের মানুষের বাস। রাত নামলেই মশার উৎপাত সহ্য করা তাদের নিয়তির মতো। সিটি কর্পোরেশনের তেমন তৎপরতা দেখে না তারা। নিয়মিত ছিটানো হয় না মশার ওষুধ, এমনকি ময়লা আবর্জনাও ঠিকমতো পরিষ্কার করা হয় না বলে অভিযোগ বাউনিয়াবাদ এলাকার মানুষের। বিকাল ৫টার আজান দিলেই আমাদের এখানে মশার কামড়া শুরু হয়ে যায়, কিন্তু খুবই কষ্টকর। আমরা এখানে মশার ওষুধ আগে দিত, কিন্তু এখন এই লকডাউনের পর থেকে আর দেওয়া হয় না। ওষুধ তো দেয় না ঠিক মতন, ড্রেন পরিষ্কার করে না, ডেঙ্গু মশা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। বাউনিয়াবাঁধের কোথাও কোথাও জমে আছে স্বচ্ছ পানি, যা ডেঙ্গুর বাহক এডিস মশার নিরাপদ জন্ম ও বাসস্থান। ডেঙ্গুর ভরা মৌসুমেও এমন ঝুঁকিপূর্ণ জায়গায় চোখ পড়েনি সিটি কর্পোরেশনের। তবে কিছু বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে এডিস মশার লার্ভা ধ্বংসের কাজে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বাড়াতেও কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। স্টিকারের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, আরও বিভিন্ন মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে আমরা ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করছি। ঘর পরিষ্কার করে রাখি, এই বালতির ভিতরে পানি লই ৩ দিনের বেশি রাখি না, ৩ দিন পর ফালায় আবার নতুন পানি ভরে তুই। সাথে মশক সুপারভাইজার। সিটি কর্পোরেশন অবশ্য বলছে এডিসের লার্ভা ধ্বংসে ক্রাশ প্রোগ্রাম চালানো হয়েছে পুরো অঞ্চলে। জানা মতে আমরা প্রতিটা বাড়িতেই নক করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, অনেক বাড়িতে যাওয়া হয় নাই। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো বাড়ি আছে একদম প্রত্যক্ত বাড়ি, মানে কোনো কার্যক্রম নাই, বাড়ি থেকে তালা মারা, কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছে। দেখা যাচ্ছে ওখানে হয়তো লার্ভার অস্তিত্ব পাওয়া যাবে। এই কিছু বাড়ির সাথে যোগাযোগ করেও আমরা করতে পারিনি। ডেঙ্গু থেকে বাঁচার একমাত্র উপায় এডিস মশার জন্ম ও আবাসস্থল ধ্বংস করা। বস্তিবাসীদের কারো ওপর ভরসা না করে নিজেদের সচেতন করার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে ৩ জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরায় ৩ জন, কুমিল্লায় ৩ জন ও দিনাজপুরের হিলিতে ১ জন মারা গেছেন। এদিকে জেলায় জেলায় বাড়ছে করোনার সংক্রমণও। কুমিল্লায় জ্বর, সর্দি, কাশি সহ করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ২ জন এবং আইসোলেশনে ১ জন চিকিৎসা নিচ্ছিলেন। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, শ্বাসকষ্টে ৩ জন মারা গেছেন। তাদের ২ জন হাসপাতালের আইসোলেশনে ছিলেন। আর দিনাজপুরের হিলিতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে জসিমউদ্দিন নামে ১ জন মারা গেছেন। অন্যদিকে জেলায় জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। বগুড়ায় নতুন আক্রান্ত ৮৪ জন, সিলেটে ৭৩ জন, টাঙ্গাইলে ৪৬ জন, ময়মনসিংহে ৩৭, গোপালগঞ্জে ৩০, রংপুরে ২৯, চাঁদপুরে ১৮ জন এবং নীলফামারীতে জেলা সিভিল সার্জন অফিসের ১ জন সহ নতুন করে ৬ জনের করোনা পজিটিভ। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা আক্রান্তদের ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধিতে ফিজিওথেরাপি জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এর মাধ্যমে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব। এছাড়া হৃদরোগ, লিভার ও কিডনি সমস্যায়ও এই চিকিৎসা বেশ উপকারী। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে নেই গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট। সাভার প্রতিনিধি নজবুল হুদা শাহিনের রিপোর্ট। কোভিড রোগীদের সবারই উচিত ফিজিওথেরাপি নেওয়া। ফিজিওথেরাপিতে খুব শর্ট টাইমে ইমপ্রুভ করা যায়। করোনা আক্রান্ত ৩৪% রোগীর কফ শ্বাসতন্ত্রে জমে দেয়। বিশেষজ্ঞরা বলছেন
আক্রান্ত এ রোগীর ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো খুবই জরুরি, আর এর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অত্যাবশ্যক। এর মাধ্যমে ফুসফুসের কফ নিঃসরণ করা ও কার্যক্ষমতা বাড়ানো হয়। এতে রোগীর মৃত্যু ঝুঁকি অনেক কমে আসে। বেশ কিছু ম্যানুয়াল এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিক ব্যবহার করে, যেমন পারকাশন, ক্লাপিং, ভাইব্রেশন, হাপিং, কাফিং। ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে দেখা যাচ্ছে যে একজন কোভিড রোগীর স্যাচুরেশনটা অটোমেটিক্যালি বিলো 90 থাকলে তাকে আমরা 90 অ্যাবাভ নিতে পারছি। করোনা ভাইরাসের পরেও 30% মানুষের পুনর্বাসন চিকিৎসাগুলো দরকার, যেগুলোর মধ্যে এই শ্বাসতন্ত্রের জন্য রেসপিরেটরি ফিজিওথেরাপি লাগবে, এছাড়া মাস্কুলোস্কেলেটাল এবং নিউরোলজিক্যাল যে সকল ফিজিওথেরাপি আমরা দেই এগুলো প্রয়োজন। তবে হতাশার কথা হলো, করোনা দুর্যোগের এ সময়েও দেশে সরকারি হাসপাতালে নেই কোনো ফিজিওথেরাপিস্ট। ফুসফুসের ফাইব্রোসিস হচ্ছে, এআরডিএস হচ্ছে, এর সঙ্গে আরও এখন দেখা যাচ্ছে মাল্টি অর্গান ডিসফাংশন হচ্ছে, ব্রেইন, হার্ট, কিডনি, লিভার সবই হচ্ছে, গ্যাস্ট্রাইটিস সিস্টেম। তো মূলত এখানে যেহেতু চেস্টে ফাইব্রোসিস হচ্ছে বা চেস্টে এআরডিএস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যাটাই মূলত আমরা ফেস করছি। এক্ষেত্রে রুগীর লাংসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য তার দরকার ব্যায়াম। কী ব্যায়াম? লাংসের কিছু ব্যায়াম, যেটা চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে করা সম্ভব। এবং চেস্ট ফিজিওথেরাপি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর ট্রিটিং কোভিড-19। কীভাবে করলে লাং থেকে সেই স্পুটাম বা কফটা বের হবে, ব্রিদিং প্যাটার্ন কীরকম হবে, তারপরে ব্রিদিং এক্সারসাইজ কেমন হবে, কিভাবে পোস্টারাল ড্রেইন করা যাবে। তো আমরা একটা স্বাভাবিক লোক বললাম শ্বাস নেন ছেড়ে দিলাম। আমি বেশ কয়েকটা প্রোগ্রাম টিভিতে দেখছি, অনেকে বলে এভাবে এক্সারসাইজ করবেন, তার পজিশন ঠিক নাই, কিভাবে কতক্ষণ রাখবে ধরে, কোন পজিশনে আপনার কফ বের হবে, এটা তো নলেজ লাগে। আমরা চাই গভর্নমেন্ট হসপিটালগুলোতে, যে বিশেষ করে কোভিড হাসপাতালগুলোতে যদি এরকম আছে প্রতি 10 জনে একজন করে ফিজিওথেরাপি চিকিৎসকের নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই রোগীরা এই ডিপ্রেশনের রিলেটেড যে কন্ডিশন কোভিড এবং লাং রিলেটেড যে প্রবলেমটা, সেটা অনেক আস্তে আস্তে কমে আসবে। কোভিডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। কোভিড আক্রান্ত হওয়ার আগে থেকেই এই শ্বাসতন্ত্রের বা ফুসফুসের ব্যায়ামগুলো করা খুবই 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 জরুরি, যেটি আমরা জানি, কিন্তু এটি প্রচারণা খুব কম। করোনা মোকাবেলায় সাধারণ চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপিকেও গুরুত্ব দিলে কমবে মৃত্যু হার, মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। একদিকে করোনা বিস্তারের ঝুঁকি, অন্যদিকে বন্যা মোকাবেলা করে ঈদুল আজহা উদযাপন করতে হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন পর্যন্ত শ্রাবণের বৃষ্টিতে দেশের কোনো সড়ক বা মহাসড়ক তলিয়ে যায়নি। ঈদের আগে 7 দিন এবং ঈদের পরে 7 দিন সকল চলমান উন্নয়ন কাজ জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশও দেন ওবায়দুল কাদের। ঈদে আগের 7 দিন ও পরের 7 দিন ফ্লাইওভার, আন্ডারপাস ও চলমান কাজগুলো বন্ধ রাখতে হবে জনস্বার্থে। এমনকি আমাদের যে বিআরটিএ বাস র্যাপিড ট্রানজিটের যে কাজ চলছে, সেখানেও কাজের জন্য রাস্তায় ভোগান্তি হলে আপাতত এই কয়দিন কাজ বন্ধ রাখতে হবে। আর আপনারা জানেন, সরকার ইতিমধ্যে ঈদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ জারি করেছে, তাই আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে, জীবিকার চিন্তায় অস্থির তারা। এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে। আজকে গোটা দেশের মানুষ আজকে জীবিকার চিন্তায় তারা অস্থির হয়ে উঠেছে। আজকে গোটা দেশের মানুষ তাদের যে অধিকার, তাদের যে আপনার ফান্ডামেন্টাল যে অধিকার, যে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবেন, পার্লামেন্ট নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন, তাদের ভবিষ্যৎকে তারা দেখবেন, সেই জায়গাটিকে পর্যন্ত হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। মানব পাচারের অভিযোগে কুয়েতে আটক এমপি পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মানব পাচারের অভিযোগ আনা হচ্ছে। বুধবার সকাল 10টায় দুর্নীতি দমন কমিশনে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার বোন জেসমিন ইসলাম হাজির হন। পরে দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিভিন্ন বিষয়ে 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে গণমাধ্যমকে সেলিনা ইসলাম জানান, সরকারের বদনাম ছড়াতে একটি মহল এসব করছে।
কুয়েতে পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি আরও জানান, পাপুলের বিরুদ্ধে আনা সেখানকার অভিযোগ তদন্তাধীন। তার সম্পত্তির বিষয়ে দুদককে লিখিত আকারে জানাবেন বলেও উল্লেখ করেন সেলিনা ইসলাম। আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীতে বিশ্বে প্রাণহানি বেড়ে 6,19,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,51,00,000-এর ওপরে। আচমকা মৃত্যুর হার বেড়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে করোনা নিয়ে তথ্যগত বিভ্রান্তি দূর করতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবারও সর্বোচ্চ 1,346 জন মারা গেছে ব্রাজিলে। এতে সেখানে মোট মৃত্যু দাঁড়িয়েছে 81,597 জনে। অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন সংগ্রহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বায়োটেক ফার্মের সাথে যোগাযোগ করেছে ব্রাজিল। যদিও মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এখনও পরীক্ষামূলক ধাপে আছে। দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রে হুট করে বেড়েছে মৃত্যুর হার। 24 ঘন্টায় মারা গেছে আরও 1,110 জন। মোট মৃত্যু হয়েছে 1,44,958 জনে। করোনা বিস্তারের দিক থেকে নিউ ইয়র্কের পরে সবচেয়ে নাজুক ক্যালিফোর্নিয়ায় শনাক্তের সংখ্যা 40 লাখ ছাড়িয়েছে। এদিকে করোনা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কুসংস্কার আর বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানানো হয়, মনোবিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রের গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে এসব অসত্য তথ্য মোকাবেলায় বিশেষ কর্মসূচি শুরু হবে শিগগিরই। আমরা সংবাদ শেষ করছি বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এবার অব্যাহতি দেওয়া হলো পরিচালক আমিনুল হাসানকে। 3 দিনের টানা বর্ষণে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাবার সহ বিশুদ্ধ পানির তীব্র সংকট। ডেঙ্গুর ভরা মৌসুমেও মশা নিধনে নেই তেমন তৎপরতা, অসন্তুষ্ট নগরবাসী। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে, দাবি সিটি কর্পোরেশনের। করোনা উপসর্গে 3 জেলায় 7 জনের মৃত্যু। ফিজিওথেরাপির মাধ্যমে মৃত্যুর হার কমানো সম্ভব, অভিমত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।